একটা অভ্যুত্থান পরবর্তী শূন্যতা আসলে একটা ঝড়ের মতো, এবং সেক্ষেত্রে আমরা হয়তো বা নিজেদেরকে ভাগ্যবান বলতে পারি বা মানে একটু কম দুর্ভাগ্যবান বলতে পারি যে বাংলাদেশে আসলে এই 5 আগস্ট পরবর্তী সময়ে যেমন করে 3 দিন সরকার ছিল না, আমরা জানি আইন শৃঙ্খলা বাহিনী কি অবস্থায় ছিল। সেই জায়গাটাতে আমরা দেখলাম যে আসলে যে পরিমাণ মানে নিজেদের মধ্যে অনেক সময় এই অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান এই কু সেই কু হত্যাকাণ্ড ঘটতে থাকে, সেটা রাজনৈতিক সহিংসতা ছিল এবং আক্রোশের জায়গা থেকে বা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, এগুলো আমরা সবাই দেখেছি। কিন্তু যাদের আসলে এই ঝড়টি থামানোর দায়িত্ব ছিল, একটা অন্তর্বর্তী সরকার গঠিত হলো, তারা কিন্তু সেটা আপনি আনলেন, কিন্তু রাজনৈতিক শক্তি যেগুলো ছিল, বাকির সব রাজনৈতিক শক্তি যারা পালিয়ে গেল, তাছাড়া সবাই তো আসলে জুলাইয়ের পক্ষে, তারা কি আসলে সেই ঝড় সামাল দিতে ব্যর্থ হয়েছিলেন বা এখনো হচ্ছেন? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা আমি আগের ধারাবাহিকতা খালি শেষ করে নেই। বলছিলাম যে ওইখানে যে কাজগুলো করার কথা ছিল সেইটাও যদি কিছুটা হলে করতে পারলে হতো, বা না পারলেও অসুবিধা ছিল না, কিন্তু চলে আসলো নেতিবাচক দিকে, সেটাই সংকট। এইবার আসি যে কোশ্চেনটা তুলেছেন, আমার বিবেচনায় এটা একটা গুরুত্বপূর্ণ মূল্যায়নের কোশ্চেন। আমি খুব সাদামাঠা কথা বলতে পারি এটাকে নিয়ে, কারণ গভীর মূল্যায়নের সময় তো এটা না, সেটা অন্য আলোচনা। এটা ঠিক, একটু প্রথমে খেয়াল করতে হবে যে এই অভ্যুত্থানের একেবারে শেষে এসে এর প্রধান শক্তি তো রাজনৈতিক দলগুলো, তাদের কোনো ঐক্যজোট তারা যেভাবে ডিজাইন করছে সেইভাবে হচ্ছে, এটা ছিল না। যেমন ধরুন 90 কথার কথা আমি জাস্ট মিলানের জন্য বলি, এখানে তো 3 জোট ছিল, তার রূপরেখা তার ছাত্ররা করতেছে, তারাই এসে কালমিনেট করলো, এইখানে তো এটা ছিল না। সুতরাং এটা না থাকায় যেটা হয়েছে, যেমন ধরেন এইখানে একটা আন্দোলনকারী শক্তি বিএনপি এবং তার সমমনারা, এইখানে অনেক ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং তাদের সমমনারা, আমরা কমিউনিস্ট পার্টি, বামপন্থীরা, আমাদের সমমনারা, মোটা দাগে বললে এই 3টা রাজনৈতিক শক্তি। কিন্তু এর বাইরে চলে আসলো ওই যে ছাত্র সমাজ সহ অন্যরা, ওই অংশ। কিন্তু মুভমেন্টের পরে যেটা ঘটলো, ওই অংশই একটা প্রধান ভূমিকায় চলে গেল, এবং কিছু রাজনৈতিক দল, সবাইকে কিন্তু ডাকলো না। সেনাপ্রধান কাদের ডাকছে এটা জানি, জামাত ইসলাম, বিএনপি এবং ওই ধরনের কিছু, আর 2-1 ব্যক্তিবর্গ, তারাই নিয়ে গেল ছাত্রদের। তাহলে আমি দেখি যে প্রথম ব্যত্যয়টা ঘটলো, 2টা হতে পারত। যারা উদ্যোগ নিলেন তারা যদি সব রাজনৈতিক দলগুলোকে সমমর্যাদা সম্পন্নভাবে ডেকে একটা করতে পারতেন এবং ছাত্রদের সাথে লিঙ্ক করে বলতেন তোমরা মিলিয়ে করো, তারা সেটা করলো না। এটা একটা দুর্বলতা ঘটে গেল। আর একটা হতে পারতো, বলতে পারেন যে ঠিক আছে তারা করলো না, কিন্তু আপনি আমাকেও বলতে পারেন যে আপনারা এই বামপন্থী বলেন অন্য মিলে এই রাজনৈতিক দল এক হয়ে করলেন না কেন। এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু আমাকে যদি বলেন যে সেটা সম্ভব হয়নি 2টা কারণে। প্রথম কথা, এইখানে যেহেতু একটা ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তাদের সাথে আমাদের কোনো সময় সম্পর্ক ছিল না, থাকারও কথা না, তাদের কি ভূমিকা আমরা জানি না, সুতরাং সেইখানে আমাদের সাথে ঐক্য হওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে বিএনপি এবং তারা, এটা আমি খুব খোলা মনেই যদি বলি যে দেখেন তাদের সাথে নানা সময় আমাদের আন্দোলনের নানা সময় যোগাযোগ ছিল, সেটা একটা অন্য জিনিস। কিন্তু তাদের লিডারশিপ তো সবই তো ঢাকায় ছিল না, লিডারশিপ লন্ডন এবং অন্য জায়গায়, ইচ্ছা করলেও কিন্তু অনেক কিছু তারা করতে পারতো না। আর দৃশ্যমান চোখের সামনে হচ্ছে যে ওদেরকে ডেকে করতেছে, আচ্ছা ঠিক আছে যে কেউ পারো একটা স্থিতিশীল পজিশন করো, এবং তখন এই রাজনৈতিক দলগুলোর ঐক্যের উপরেই যে সবকিছু নির্ভর করছে এমনটি কিন্তু ঘটেনি। যদি ওইটা হতো তাহলে হইতো। যেমন ধরুন আমার 90 আমি মিলাচ্ছি, শাহাবুদ্দিন সাহেব তিনি কিন্তু দেখতে চাইছিল ওকে রাজনৈতিক দলগুলো তোমরা কি করছো, তাহলে এরশাদের ব্যাপারে আমি কি ভূমিকা নেব, জিনিসটা কিন্তু ওই রকম জায়গায় ছিল। কিন্তু এইবার যেহেতু ওই জায়গায় পরিষ্কার করে বলবেন যে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার বাইরে, মানে অন্তর্বর্তী সরকার তো রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের বাইরে যাওয়ার কথাও না, কারণ তারা স্টেক হোল্ডারকে, হয়তোবা ছাত্র যারা ছিল তখনও তো এনসিপি গঠিত হয়নি, ছাত্ররা একটা স্টেক হোল্ডার, বাকি সবাই তো রাজনৈতিক দল, তাহলে আসলে মানে সিদ্ধান্তগুলো কোত্থেকে আসতো? হ্যাঁ, কারেক্ট। এইটাও আর একটা আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও আমি দিয়ে বলছি। আমি এটাকে খোলা মনে বললে এখন অনেক কিছু আমাদের অজানা, আমি পরিষ্কার করে বললাম। কেন দেখেন, অজানা বলতে কি বলতে চান না নাকি আসলে জানেন না? আমি সেটাই ব্যাখ্যা দিচ্ছি, একেবারে আমি বলতে চাই না তা না, অজানা বলেই তার ব্যাখ্যা দিচ্ছি। অজানা বলে আমি এটাকে স্কেপ করছি না, আমি বোঝার জন্য খালি বলছি। যেমন ধরুন আমাদের দৃশ্যমান সেনাপ্রধান রাষ্ট্রপতি ভবনে গেল, প্রধানত বিএনপি, জামাত ইসলাম এবং কি বলে এখানে আসিফ নজরুল এবং কয়েকজনকে নিয়ে তাদের মাধ্যমে কিছু চাই, এগুলো তো সব লেখনের মাধ্যমে পরিষ্কার, এইটা আমরা জানলাম। এবং উনি কিন্তু বললেন যে আমি আগে কিছু জানতাম না, ইউনূস সাহেবের কথা বলছি, পরে উনি বললেন কে তাকে ফোন করেছে, এখন তো অনেক দাবিদার দাঁড়িয়ে গেছে, তারপরে মেটিকুলাস ডিজাইনকে উনি অনেক কথা বললেন, ওইটুকু আমরা জানি। আমি অজানার কথা বলছি, যেমন ধরুন এই আন্দোলনের আমরা জানি যে ওই যে আমাদের একটা তুলি যে পরে এমপি হয়েছে,
বিএনপির পক্ষ থেকে তার ভাই যে মারা গেল এবং আন্দোলনের অন্য জায়গায় ছিল, সে তো এখন বলতেছে যে এর অন্যতম একটা ডিজাইনার ছিল পিটার হাস। আমি বলছি অজানার জায়গাটা এই রকমের জায়গায়, কারণ এই ধরনের একটা মুভমেন্ট এখন যেমন ধরুন অনেক কথা আসতেছে যে এইখানে নানা দূতাবাসের বিষয় ছিল এবং যারা এখানে ধরুন রাজনীতি আমি করি, পুলিশ যখন অত্যাচারিতা করলো আপনার বাড়িও তো আমি যাইতে পারি, আপনি আমাকে পছন্দ না করলেও জায়গা দেবেন, কিন্তু আমি যখন দূতাবাসে যাই তখন তো বিষয়টা এত সহজ না। জিনিসগুলো আমি বলছি অজানার জায়গা, আমি বলছি ওই জায়গাগুলো। তারপরে ধরেন এখন ওই যে কি বলে আমেরিকান যে প্রেসিডেন্ট সহ অন্যরা, তারপরে স্টার্লিং কি তো বলে যে বড়, তিনি বলছেন যে কত মিলিয়ন ডলার কবে থেকে করছে, কিন্তু ওইটা মানে আমার গণঅভ্যুত্থান খাটো হয় না, এটা যেন ওই পয়েন্টে আমি মোটেই কট্টর আমরা, যেটা জনগণ ছিল, সুতরাং তার সাথে মিলাচ্ছি না। কিন্তু অজানা বলছি যে তাইলে এই যে খুঁটি ক্ষমতার, তাদেরও কোনো ভূমিকা ছিল কিনা। আমাদের সেনাপ্রধান পরে তো শুনলাম তিনি বললেন বুকে পাথর বেঁধে আমি করলাম, এইটা তো আমাদের জানা ছিল না। আমাদের একজন উপদেষ্টা সে যখন এটা বলল, এবং দেখেন বলল কখন কিভাবে, সে দায়িত্বে থাকা অবস্থায় এটা বলল, এটা কিন্তু বলা আইনিও হয় না। আপনি খেয়াল করবেন আমাদের সেনাবাহিনীর উপরে যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া সহ কত ধরনের কথা হলো, তাহলে এইটা কি চারটিখানি কথা? আমরা টকশো এখানে করতে বসছি, আমাদের একটা রেসপন্সিবিলিটি যেমন আছে, আমরা তো ইচ্ছা করলেও তো সব বলাটা মানে মিনিমাম আমি ভদ্রতা শব্দটাই ব্যবহার করলাম বা নৈতিকতা, সেটা হয় না। তাহলে এই জায়গায় আমি বলছি যে এই ধরনের হয়তো অনেক ঘটনা অজানা আছে, যার জন্যে এই রাজনৈতিক দলগুলোর কে ওই ধরনের ভূমিকা আনে নাই। তবে আমি এই ক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত কথা বলি যে না আনার পেছনে, যেটা আমরা অনেকদিন ধরে বলছি, আজকে নাথিং নিউ, যে আমরা এটা মনে রাখতে হবে দেশি বিদেশি নানা গোষ্ঠী আছে যারা এই যে দেখেন আমরা শেষ বেলায় বলি রাজনীতি তারা করবে, ভুল করুক শুদ্ধ করুক তাদের উপরে নির্ভর করতে হবে, এইটা আমরা অনেকে মুখে বলি, বাস্তবে অন্তরে অন্যটা একটা নন পলিটিক্যাল ধারা কায়েম করা, বিরাজনীতিকরের ধারা কায়েম করা অন 11-এ যেটা কিন্তু প্রকাশিত ছিল। ইউনূস সাহেবও তখন আসছিলেন, এটা জানেন। তা আমার ধারণা যে অনেকের অবচেতন মনে এই বিরাজনীতিকরণের ধারা তাকে প্রমোট করা এবং ওই ধারাকে নিয়ে আসার জায়গাটাই তারা যেতে চায়। এবং বাংলাদেশের প্রচলিত ধারার যে রাজনৈতিক দলগুলো আছে, সে আপনি অন্য দল বলতে আমরাও, আমাদেরকে বাদ দিয়ে তথাকথিত একটা নতুন শক্তি, সেই আমি তথাকথিত বললাম এই জন্য দেখেন এই নতুন শক্তি কিন্তু মার্কিনের যে এত বড় বাণিজ্য চুক্তি সেটা নিয়ে কথা বলে না, দেশের স্বার্থের কথা বলে না, কিছু হলে বিদেশ দূতাবাস বিদেশে ঘোরা এটাই তাদের কাছে প্রধান, বাংলাদেশের জনগণটা তাদের কাছে প্রধান না। অর্থাৎ ওই ধরনের একটা বিরাজনীতিকরণের ধারা করতে গেলে রাজনৈতিক দলকে নাকচ করার কোনো একটা অজানা শক্তির আরো বিশেষ ভূমিকা ছিল কিনা এবং ভূ রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার করতে পারে এইরকম শক্তি ছিল কিনা, তারা ওইভাবে চেয়েছিল। মেবি তারা এরকমও চাইতে পারে, আচ্ছা ইউনূস সাহেব বসে গেছে, উনি আরো সময় থাকুক, পরে বোধহয় বুঝছে এটা আর সম্ভব না, যেটা অন 11-এও চেয়েছিল, এটাকে এত গোপন নাই, কিন্তু বুঝছে যে না মানুষ আর গ্রহণ করবে না, তখন আচ্ছা এখন এইটার মধ্যে থেকে আমি আমার এজেন্ডা বাস্তবায়ন কি করতে পারি, এইরকম একটা জায়গায় আছে। সুতরাং আমি মনে করি যে আজকেও আমাদেরকে দিন যত যাবে খুব নির্মোহভাবে বাস্তব তথ্য অনুসন্ধান করতে হবে, ব্যক্তির ভূমিকা দলের ভূমিকার সাথে অন্য বিদেশি এ ধরনের শক্তির ভূমিকাকে সেটা বেছে বের করতে হবে। তবে অবশ্যই এইটাকে আমাদের বিবেচনা রাখতে হবে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার অবসান মানুষ চেয়েছিল, তার জন্য সে মানে বুক পেতে দিয়েই এই লড়াইয়ে সে সামিল হয়েছিল।